আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ১, পর্ব সংখ্যা ৪১-৪২। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। এক লাফে শোয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। সদ্য ফোটা ভোরের আলোয় মেঘের কুহুকি মুখমণ্ডলের চিন্তার ছাপ স্পষ্ট। চোখ কসলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে। ক্ষণিকের ব্যবধানে ছোট্ট হৃদয়ের হানা দেয় রাজ্যের অভিমান। গতকাল সকালটা কত মিষ্টি ছিল, আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল। অথচ আজ অষ্টাদশী হৃদয়ে পোষা ভালোবাসার অনুভূতিগুলো অভিসঙ্গে রূপ নিয়েছে। মেঘ অভিমানী কণ্ঠে বলে, ওনাকে বলে দিস বাসায় ফিরলে সবার সঙ্গে ফিরবো, আমি এখন ঘুমাবো, আমায় আর ডাকবি না। কথাটা বলেই মেঘ গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়েছে। মিম বোনের কথা মতো নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। একে একে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই ডেকেছে। কিন্তু মেঘের জেদের কাছে সকলেরই হার মানতে বাধ্য হয়েছে। তানভীর শীতল কণ্ঠে আবিরকে বলল, বনু যেহেতু এখন যেতে চাচ্ছে না, জোর করে নেওয়ার চেয়ে আমাদের সঙ্গে নিলে ভালো হতো না? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে রেখে যাওয়ার রিস্ক আমি নিব না। আমি তো আছি, মারার সঙ্গে কথা বলার সুযোগই দিব না। চোখে চোখে রাখবো বনুকে। কিভাবে ভরসা করব বল? নিজেকে তো ভরসা করতে পারছি না। তোর বোন যেন কষ্ট না পাই, তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি, আশেপাশে থেকেছি। এমনকি ১২ বছর পর ওর জন্য হাতে মেহেদি ছুঁয়েছি। এত কিছু করেও তোর বোনের মুখে হাসি ধরে রাখতে পারলাম না। বোন এমনিতেই তোমার উপরে রেগে আছে, ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি আরো বেশি রেগে যায়। আবির নিশ্চুপ। মেঘকে নিয়ে দুশ্চিন্তা আবিরের মনে ঘুরপাক খাচ্ছে। গতকাল মেঘের বলা কথায় আবির অনেক কষ্ট পেয়েছে। প্রচণ্ড ঠান্ডায় গভীর রাতে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা একাকী বসেছিল। হাত পা জমে বরফ হওয়ার জোয়ার হয়েছে, অথচ হৃদয়ে রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না। শেষ রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়েছে। বাবা, কাকা আর মামাদের গতকাল রাতে জানিয়ে দিয়েছিল আবির ঢাকা ফিরবে বলে। সকাল সকাল নিশ্চিন্তে আলী আহমদ খান, মোজাম্মেল খান আর বড় মামা ঘুরতে বেরিয়েছেন। মেয়েকে উঠাতে ব্যর্থ হওয়ায় হালিমা খান তানভীর আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে মনে হয় না এখন আর উঠবে, আজকের ক্লাস না হয় মিসই দিয়ে দিক। আবির রাশভারী কণ্ঠে বলল, ২ ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানে হয় না। তোমরা আজ থাকলে আমি কিছুই বলতাম না। একটু পর যদি যাওই, তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায়? তোর সাথে যেতে সমস্যা হবে কেন? ঠান্ডার মধ্যে উঠতে হয়তো আলসি লাগছে, আমি দেখছি, বলে আবির ঘরে ঢুকলো। মেঘের রুমের সামনে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখলো। আশেপাশে কেউ নেই। বিছানায় লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন। ধীর গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসলো। ঘুমন্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সামনের দিকে ছোট্ট চুলগুলো মেঘের গালে, কপালে এলোমেলো হয়ে আছে। তা দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে। চুলগুলোকে বড্ড হিংসে হচ্ছে তার। অতি সামান্য কারণে আবিরের নাক ক্রোধে ফুঁসে উঠেছে। দীর্ঘশ্বাস ছেড়ে ২ হাতের কোনোই ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি। ফু দিয়ে আলগোছে চুলগুলো সরানোর চেষ্টা করলো। ২-১টা চুলের খোঁচায় মেঘ ঘুমের মধ্যে বাম হাত দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের ওপরে হাত রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল। আবির মেঘের হাতের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে মেঘের হাতে নিজের কাছে টেনে নিয়ে আলতোভাবে ওষ্ঠ ছোঁয়ালো মেহেদি দিয়ে লেপটানো রঙের উপর, যার কারণে আবিরের প্রেয়সীকে কাঁদতে হয়েছিল। আবির মেঘের হাতে হাত রেখে মোলায়েম কণ্ঠে ডাকল, ম্যাম। মেঘের সাড়া নেই দেখে দ্বিতীয়বারের মতো হাতে অনুগ্রহ চুমু খেয়ে হাত ছেড়ে পুনরায় একটা উচ্চ স্বরে ডাকল, ম্যাম। ঘুমন্ত কণ্ঠের আওয়াজ ভেসে আসলো, হুম। মেঘের নেশাক্ত আওয়াজে আবিরের হৃদয়ে রক্তক্ষরণ নিমিষেই থেমে গেছে। ঠোঁটের কোণে একচিলিতে হাসির ঝলক দেখা গেল। প্রেয়সীর ডাকের প্রত্যুত্তরে সর্বদাই হুম বলা আবিরের আজ প্রেয়সীর মুখে এই শব্দটা শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আনমনে বিড়বিড় করে বলল, উফ, আপনার ঘুম ভাঙানোর সম্পূর্ণ দায়িত্বটা যে কবে নিতে পারবো? আবির গলা খেকারি দিয়ে একটু গম্ভীর কণ্ঠে ডাকল, এর বেশি লেট হলে অফিস ক্লাস কোনোটাই ধরতে পারবো না কিন্তু। আবিরের কথা মেঘের কান পর্যন্ত পৌঁছাতেই সহসা চোখ মেলল। চোখ পড়ল আবিরের গম্ভীর নেত্রে। শ্যামবর্ণের পুরুষের কোমল প্রাণ দৃষ্টি অকারণেই সেই পুরুষের প্রেমে পড়তে বাধ্য করে। হৃৎপিণ্ডের ৪ প্রকোষ্ঠ জুড়ে অভিভূতিদের বিচরণ শুরু হয়েছে।
আবিরের ছুরির ন্যায় চাহনি দেখে মেঘ পল্লব ঝাপটালো, দৃষ্টি সরিয়ে তাকালো অন্যদিকে। মনের পাড়ায় জমে থাকা অভিমানেরা ক্রোধে রূপান্তর হতে হতে বেশি সময় লাগলো না। রাগান্বিত কণ্ঠে বলল, আমি এখন যাব না। বলতে আবির বাসখাই কণ্ঠে বলল, তুই যাবি কিনা সেই সিদ্ধান্ত শুনতে আসিনি। 20 মিনিট সময় দিলাম তোকে, 20 মিনিটের মধ্যে রেডি হবি। মেঘের প্রবল জেদ আবিরের হুঙ্কারের সামনে নিস্তেজ হয়ে পড়েছে। মেঘ মিনমিনিয়ে উচ্চস্বরে বলার চেষ্টা করলো, আমি বললাম 19 মিনিট বাকি। মেঘ সরু নেত্রে আবিরের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, ফালতু বেটা। আবির মেঘের চোখে চোখ রেখে বলল, 18। মেঘ বিড়বিড় করতে করতে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকলো। আবির মুচকি এসে পকেট থেকে ফোন বের করলো। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির বিছানায় হেলান দিয়ে ফোন চাপতেছে। মেঘ বের হতে আর চোখে একবার দেখে নিল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ায় মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অনবরত কাঁপছে। কাঁপাকাঁপি দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, খুব বেশি ঠান্ডা লাগছে? বাইকে যেতে পারবি নাকি গাড়ি নিয়ে যেতে হবে? আবির ভাইয়ের যত্ন দেখে প্রতিটা ক্ষণে নতুন করে আবিরের প্রেমে পড়লেও আজ সবকিছু বিরক্ত লাগছে। বারবার শুধু মালা আপুর আর নাম মুছে দেওয়ার কথা মনে পড়ছে। আর মনে মনে বলছে, আবির ভাই শুধু আমাকেই শাস্তি দিলেন, অথচ মালা আপুকে কিচ্ছু বললেন না। এখন আমার যত্ন নিতে হবে না। আবির আবারও শুধালো, কি হলো, গাড়ি বের করব? প্রয়োজন নেই। মেঘের অভিমানী স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায়নি। রেডি হতে বলে নিচে চলে আসছে। আবির মামি নানু কাজিনদের সাথে কথা বলছে। মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠা খেতে দিয়েছেন। এত সকালে রান্না হয়নি, না খেয়ে বের হলে বড় মামা রাগারাগি করবেন। আবির, সাকিব, তানভীর ওরা ভোরবেলায় পিঠা খেয়েছিল। মেঘ অল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মালার রুমে ঢুকলো। মালা শুয়ে শুয়ে ফোন চাপতেছিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু, আসছি, ভালো থাকবেন। মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আছে। মিনিট খানেক নীরব থেকে কঠিন স্বরে বলল, তুমিও ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। মেঘ হতভম্ব হয়ে মালার মুখের পানে তাকিয়ে আছে। মালা ভেতরের সবটুকু আক্রোশ নিয়ে কথাটা বলছে। মায়েশা আপু যতটা ঠান্ডা, মালা ঠিক ততটাই উগ্র। সেটা তার আচরণে প্রকাশ পায়। ভারী জ্যাকেট, হেলমেট, হ্যান্ড গ্লাভস, বুট পরে হাতের ব্যাগটা মাঝখানে রেখে বসেছে। সকলকে বিদায় দিয়ে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। সাকিব আর তানভীর গতরাত থেকে আবিরকে বোঝাচ্ছে, মেঘের আচরণে যতই খারাপ লাগুক, আবির সহজে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না। কিন্তু সেই খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের ওপর দিয়ে যাবে। রাগের বশে নিজের ক্ষতি করে ফেলবে, এই ভয়ে আছে দুইজন। বাইক চলছে নিজস্ব গতিতে। কিছু দূর গিয়ে আবির বাইক থামায়। নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে। কিছু দূর এগিয়ে চায়ের স্টল থেকে চা খেয়েছে। ঢাকা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কম করে হলেও 10 বার বাইক থামিয়েছে। সচরাচর বাইক চালানোর সময় আবির এত ব্রেক নেয় না, গন্তব্য পৌঁছে তবে থামে। কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে। প্রেয়সীর অভিমান ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে বারবার। এতটা পথ একসঙ্গে এসেছে, কতবার বাইক থামিয়ে এটা সেটা কিনেছেন, চা খেয়েছে, অথচ সম্পূর্ণ পথেই মেঘ নিশ্চুপ ছিল। ভুল করেও একটাবারের জন্য চোখ তুলে তাকায়নি। ভার্সিটির গেটের কাছে যেতেই বন্যা, লিজা, সাদিয়া, মিষ্টি, মিনহাস, তামিম সকলে আড্ডা দিচ্ছিল। মেঘ তাদের দেখে আবিরকে বলল, এখানেই নামবো। আবির যথারীতি ব্রেক কষল। মেঘ নেমে হেলমেট খুলতেই তামিম আর লিজা একসঙ্গে বলল, ওই তো মেঘ এসেছে। বাকিরাও মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ঘুরে ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা। মেঘ কয়েক পা এগোতে আবির পিছু ডাকলো, ক্লাস শেষ হলে ওয়েট করিস, আমি নিতে আসবো। বাইকে হেলমেট পরা আবিরকে দেখে মিনহাজ ভুরুকুসকে তামিমের দিকে তাকালো। দুজন তাকাতাকি করলো কিছুক্ষণ। তামিম বর্ণাকে জিজ্ঞেস করলো, বাইকারটা কে রে বন্যা? বর্ণা মুস্কি হেসে বলল, যার আশিকিতে মেঘ আসক্ত। মিনহাজ, তামিম সহ সাদিয়া, মিষ্টি সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল, হোয়াট? বন্যা ভুরুক্ষেপহীন উত্তর দিল, এত অবাক হওয়ার কি আছে? মিনহাজ গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয় মেঘের? চাস্তো ভাই। আপন? হ্যাঁ। ততক্ষণে মেঘ কাছাকাছি চলে এসেছে। মেঘের গোমরা মুখ দেখে সাদিয়া আহ্লাদি কণ্ঠে শুধালো,
কি হয়েছে আমার জানুটার? বয়ফ্রেন্ড চলে যাচ্ছে বলে মন খারাপ? লিজা, সাদিয়া, মিষ্টি তিনজনে উচ্চস্বরে হাসছে। বন্যা মৃদু হাসছে। মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। সাদিয়ারা হাসলেও হাসি নেই তামিম আর মিনহাজের মুখে। দুই বন্ধু বারবার চাওয়াচাওয়ি করতেছে। শুভেচ্ছা ক্লাসের দিন গেটের সামনে প্রথমবার মেঘকে দেখে মিনহাজের ভালো লেগেছিল। অফিসে কাজ থাকায় তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিল বিধায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি। কিছুক্ষণ পর যখন মেঘ আর বন্যা ক্লাস খুঁজতেছিল, তখন মিনহাজ মেঘকে ইচ্ছাকৃত ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু মেঘ সরে যাওয়ায় ধাক্কাটা লাগেনি। তারপর সিনিয়রের ভাব নেওয়া, ফাজলামো করা, বন্ধুত্ব সবটাই ছিল মিনহাজের প্ল্যান। একবার বন্ধুত্ব হয়ে গেলে সময় সুযোগ বুঝে প্রপোজ করবে, এই আশাতেই দিন গুনছিল। কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথায় আকাশ ভেঙে পড়েছে। শীতের সকালেও মিনহাজের শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্বস্তি লাগছে। শুকনো গলায় ঢোক গিলল। মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগী স্বরে বলল, তোরা কি ক্লাসে যাবি নাকি আমি একাই চলে যাব? যাব, বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। মিনহাজ ধীর পায়ে হাঁটছে আর তামিমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে মেঘকে ভালোবেসে ফেলেছি, তার কি হবে? টেনশন করিস না, চল ক্লাস শেষ করে আসি, তারপর মেঘকে নিয়ে বসবো। মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে নাকি শুধুই ভালো লাগার সম্পর্ক, সবটা জেনে নিব। বন্যা সামনে থেকে ব্যস্ত গলায় বলল, কিরে, তোরা ক্লাস করবি না? তামিম উচ্চস্বরে বলল, এখনই আসছি। মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকালো। তামিম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? তোর যদি বন্যাকে ভালো লেগে থাকে তাহলে প্রপোজ করে ফেল। মেঘের মতো বন্যার জীবনে কেউ থাকলে পরে কান্না করিস না। ক্লাস শেষ করে বের হতে না হতেই মিনহাজ বলল, চল তোদের আজকে ফুচকা খাওয়াবো। মিষ্টি প্রশ্ন করলো, হঠাৎ, কাহিনী কি? প্রেমে টেমে পড়েছিস নাকি? তোরা আমার বান্ধবী, তোদের খাওয়াতে কারণ লাগে নাকি? লিজা হাসতে হাসতে বলল, বান্ধবী বলে আজ পর্যন্ত একটা চকলেটও কপালে জুটিনি। খাবি কিনা বল। অবশ্যই খাবো, চল। মিনহাজ মেঘের দিকে তাকিয়ে বলল, চল। মেঘ আস্তে করে বলল, তোরা যা, আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না। ফুচকা না খেলে অন্য কিছু খাবি, তবুও চল প্লিজ। আমি যাব না বললাম তো। লিজা, সাদিয়া, মিষ্টি আর তামিমের জোড়াজড়িতে মেঘ, বন্যা দুজনে রাজি হয়েছে। মিনহাজদের পরিচিত একটা ফুচকার দোকানে সবার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে চা খেতে খেতে গল্প করছে। তামিম মেঘকে প্রশ্ন করলো, ওই ছেলেটা কি সত্যিই তোর বয়ফ্রেন্ড? মেঘ গম্ভীর গলায় জবাব দিল, না, দুর্ভাগ্যবশত উনি আমার চাস্তো ভাই। বন্যা ভুরু কুঁচকে তাকিয়ে মেঘকে শুধালো, কালকে পর্যন্ত তো ওনার জন্য দেওয়ানা ছিলি, ডেতে ছবি আপলোড করলি, আজ হঠাৎ কি হলো? কিছু না। মিনহাজ ভারী গলায় প্রশ্ন করলো, তোদের কি রিলেশন চলে? না। তাহলে? মেঘ রাগে গজগজ করতে করতে বলল, একতরফা ভালোবাসা বুঝিস? আমি ওনাকে পছন্দ করি, কিন্তু উনি করে না, এইটুকুই, এর বেশি প্রশ্ন করবি না। তামিম আর মিনহাজ চাওয়াচাওয়ি করে বলল, আচ্ছা তোরা বস, আমরা খাবার নিয়ে আসি। বন্যা একদৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে, একেবারের জন্য পলক ফেলছে না। মেঘ চিবুক নামিয়ে বসে আছে। ছটফটে স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে। বন্যার একদম ভালো লাগছে না। মেঘকে অপাদমস্তক দেখল। হাতের মেহেদি ক্লাসেও দেখেছিল, কিন্তু কিছু বলেনি। মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতের মেহেদির ডিজাইন দেখতে দেখতে বলল, এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? আবির ভাই। বন্যা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? এটা সম্ভব কিভাবে? সত্যি? হ্যাঁ সত্যি। আবির ভাইয়া মেহেদি দিয়ে দিয়েছেন, তারপরও তোর মন খারাপ? মেঘ চিবুক নামালো। বন্যা হাত উল্টাতে হাতের তালুর ল্যাপটানো রং চোখে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, মাঝখানটা এভাবে নষ্ট করেছিস কেন? আমি করিনি। কে করেছে? আবির ভাই। ওমা, কেন? ওনার নাম লিখেছিলাম তাই। মেঘের কথা শুনে বন্যা স্তব্ধ হয়ে আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। নির্বাক হয়ে বসে আছে। মেঘের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে কিছু বললেই কেঁদে ভাসাবে। বন্যা আশেপাশে মাথা ঘুরালো। লিজারা একটু দূরে বসে তিনজন গল্প করছে। তামিম আর মিনহাজও দূরে। বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বুলাতে বুলাতে নমনীয় কণ্ঠে শোধালো, নাম লিখেছিলি কেন? মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করলো, আবির ভাইয়ের মামাতো বোন মালা, উনি অনেক দিন যাবৎ আবির ভাইকে পছন্দ করেন।
আবির ভাই দেশে ফেরার পর একদিন আমাদের বাসায়ও এসেছিলেন। তখন থেকে ওনার ভাব ভালো লাগেনি। ওনাদের বাড়িতে যাওয়ার পর থেকে আবির ভাইয়ের পিছে ঘুরছিল। আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। শেষ পর্যন্ত ওনার হাতে এ লিখে আমায় দেখেছিল, মানে এ অ্যালফাবেটটা লিখে মেঘকে দেখাইছিল। সেই রাগে আমিও আমার হাতে আবির লিখেছিলাম। সেটা আবির ভাই দেখে এমনটা করেছেন, অথচ মালা আপুকে কিছুই বলেন না। বিরহের অনলে পড়ছে মেয়েটা। বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করেন? জানি না। তামিমরা খাবার নিয়ে চলে আসছে। মেঘের চোখ টলমল করছে। তামিম খাবার দিতে দিতে বলল, কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সাদিয়া মিষ্টি সকলেই এবার মেঘকে লক্ষ্য করেছে। মেঘের মতো প্রাণচঞ্চল মেয়ের চোখে পানি, এটা কেউই মানতে পারছে না। একের পর এক প্রশ্ন করছে। বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলল, কিছুই হয়নি, এমনিতেই, খা তোরা। মিনহাস, তামিম, মেঘ আর বন্যা মুখোমুখি বসেছে। মিনহাস খাচ্ছে, অনেকক্ষণ পরপর মেঘকে দেখছে। মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে। খাওয়া শেষে বাটিটা রাখতেই চোখ পড়ল রাস্তার পাশে বাইকের দিকে। রক্তব্য আঘাতে চোখ পড়ায় অকস্মাৎ কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে। ফোনের স্ক্রিনে 3টা মিস কল ভেসে উঠেছে। 3টা কলে আবির ভাই করেছিল। ক্লাসে ঢুকলে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে। ক্লাস শেষে ভাইব্রেশন মোড অন করে দেয়। আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতে নেয়নি। আবিরের কাছাকাছি এসে কাপা গলায় বলল, ফোন সাইলেন্ট ছিল। আবির অন্যদিকে মুখ করে বিরক্ত হয়ে বলল, 10 মিনিট ওয়েট করার ধৈর্য হয়নি? আড্ডা দেওয়া এত ইচ্ছে ছিল, আমায় জানালেই হতো। অফিসের কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না। মেঘ ড্যাব ড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখ দেখার চেষ্টা করছে। সকালবেলায় হেলমেট না খোলায় কেউ আবিরকে দেখতে পারেনি। এখন হেলমেট খোলায় মিনহাস, তামিম সহ মেয়েগুলো দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে। আবির একটা রিক্সা ভাড়া করে দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, বাসায় যাও। বন্যা না করতে যাবে, তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে। কপালে ভাঁজ, সাথে আবিরের রাগান্বিত চাহনি দেখে না করার সাহস হয়নি। ভদ্র মেয়ের মতো রিকশায় উঠে পড়ে। বন্যা যাওয়ার পর আবির, মিনহাস আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয়। বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে। আবির তানভীরের সঙ্গে কথা বলে এক মুহূর্ত দাঁড়ালো না। বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে তানভীরও বেরিয়ে পড়েছে। সপ্তাহখানেক পর নির্বাচন, যার জন্য তানভীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে, মিমের ডাকে উঠেছে প্রায় সন্ধ্যাবেলায়। ফ্রেশ হয়ে 2 বোন ছাদের গাছগুলোকে দেখতে গেছে। কিছু গাছের আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে। বছর শেষ হতে চলল। 1 বছরের সকল হিসাব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। তার মধ্যে তানভীরের নির্বাচনের প্রেসার। সে রিস্ক নিয়ে তানভীরকে রাজনীতিতে পাঠিয়েছে। তানভীর ব্যর্থ হলে সে ব্যর্থতায় সম্পূর্ণ দায় পড়বে আবিরের ওপর। তার থেকেও বড় বিষয় হলো, তানভীরকে ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে। এদিকে মেঘের আচরণ ভালো লাগছে না। মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করে যেন ম্যাচিউরিটি ভর করেছে মেঘের ওপর। কথায় কোনো চঞ্চলতা নেই। খাবার সময় ছাড়া নিচে সচরাচর নামতে দেখা যায় না। ভার্সিটি, ঘুম আর গাছের যত্ন নিয়েই দিন কাটিয়ে দেয়। সন্ধ্যার পর থেকে পড়াশোনা করে বাকিটা সময় অনলাইনে হ্যান্ড প্রিন্টিংয়ের কাজ শেখে। খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আবিরের সঙ্গে সকালের খাবার টেবিল ব্যতীত দেখা হয় না। আবিরও বাসায় ঠিকমতো সময় দিতে পারে না। সারাদিন 2 অফিস সামলাতে সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায়। জিম থেকে ফিরতে প্রায় 12টা বেজে যায়। রেগুলার চলছে এই রুটিন। ভার্সিটির বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না। স্কুল কলেজের ফ্রেন্ডরাই শুধু অ্যাড ছিল। মিনহাজ আর তামিম বলতে বলতে অ্যাড করেছে ওদেরকে। সাথে সাদিয়া, মিষ্টি ওদেরকেও অ্যাড করেছে। এক বিকেলে মেঘ আর মিম 2 বোন ছাদের গাছে পানি দিতে দিতে গল্প করছিল। হঠাৎই মিম বলল, আপু, একটা কথা তোমায় বলা হয়নি। মেঘ সন্দিহান হয়ে প্রশ্ন করল, কি কথা? মালা আপুর হাতে না মেহেদি দিয়ে নাম লেখা দেখেছিলাম। অকস্মাৎ মেঘের মন খারাপ হয়ে গেছে। কিছুদিন যাবৎ সবকিছু এড়িয়ে চলছে যেন স্বাভাবিক হতে পারে। হাতের মেহেদিও উঠতে শুরু করেছিল। মিম পুনরায় মনে করিয়ে দিল। মিম পুনরায় বলল, কি নাম ছিল জানো আপু?
মেঘ এ অক্ষর দেখেছিল, কোনো নাম ছিল না। কিন্তু মিম কোনো নাম কোথায় পেল? তবে কি পরে আবির ভাইয়ের নাম লিখেছিল? মেঘ আনমনে এসব ভেবে প্রশ্ন করল, কি নাম? আশিক। মেঘ চমকে উঠে প্রশ্ন করল, আশিক? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। বিয়ের দিন রাতে দেখেছি। তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। তারপর দিশাকে জিজ্ঞেস করছি, আশিক কে? তখন দিশা বলেছে, মালা আপুর এক্স বয়ফ্রেন্ডের নাম আশিক। এক্স বয়ফ্রেন্ড? দিশা তো তাই বলল। মেঘ গম্ভীর চিন্তায় পড়ে গেছে। মালা আপুর বান্ধবীদের সঙ্গে কথা বলা আর ওনার আচরণ স্পষ্ট বোঝা গেছে উনি আবির ভাইকে পছন্দ করেন। সকালবেলা হাতে শুধু এ অক্ষরটাই ছিল। খুব উৎসাহ নিয়ে দেখাচ্ছিলেন। রাতে সেই অক্ষর আশিক কিভাবে হলো? কেউ কি হাতে কখনো এক্স এর নাম লিখে? তবে কি অন্য কেউ ওনার হাতে নাম লিখে দিয়েছে? কে সে? আবির ভাই নয় তো? মেঘের হৃদয়ে শক্ত খোলস ভেদ করে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। তাড়াতাড়ি গাছে পানি দিয়ে রুমে চলে গেছে। বেলকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘ রুমের দরজা খুলে বেরিয়ে আসলো। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির ভুরু কুঁচকালো। মেঘ হাস্যোজ্জ্বল মুখে বলল, আবির ভাই। আবির কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ না করে কিছুটা তপ্ত স্বরে বলল, কিছু বলবেন? মেঘের হাসি মুখ মুহূর্তে অন্ধকারে ছেয়ে গেছে। আবিরের এমন উত্তর আশা করেনি সে। মুখ গোমরা করে বলল, আমি যা বলতে চাই তা শোনার ধৈর্য আপনার হবে না। বিরক্ত করার জন্য দুঃখিত। দুপা পিছিয়ে রুমে ঢুকে মেঘ দরজা আটকে দিয়েছে। আবির অভিভূতের ন্যায় বন্ধ দরজার পানে চেয়ে আছে। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির রইল। আবিরের মলিন চাহনি দেখে তানভীর নিজের রুমের দরজা থেকে ডাকলো, কি হয়েছে ভাইয়া? বন্ধ দরজা থেকে মনোযোগ সরল আবিরের। তানভীরের দিকে না তাকিয়ে ছোট্ট করে বলল, কিছু না। নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে তানভীর পুনরায় বলল, ভাইয়া, তোমার কি কিছুক্ষণ সময় হবে? কেন? এমপি তোমাকে দেখা করতে বলছিল। আমাকে কেন? জানি না, সামনের নির্বাচন হয়তো সেই বিষয়ে কথা বলবেন। কিছুক্ষণ অপেক্ষা কর, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে। মেঘ রুমে বসে বসে হ্যান্ড প্রিন্টিং এর কাজ করছিল। বেশ কিছুদিন যাবৎ মিমের একটা ড্রেস কাজ করেছে। ড্রেসের কাজ শেষ করে বন্যাকে ছবি পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যে ছবি দেখে বন্যা কল করেছে। দুই বান্ধবী প্রায় 30 মিনিট গল্প করেছে। বন্যা জামা কাপড় সেলাই করতে পারে। মেঘ যেহেতু হ্যান্ড প্রিন্টিং শিখে ফেলেছে, দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে। সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবে। তারপর দেশের বাইরে ট্যুর দিতে যাবে। যখন যা ইচ্ছে করতে পারবে, কারো কাছে অনুমতি নিতে হবে না। এসব নিয়ে আড্ডা দিচ্ছিল। কথা শেষ করে মেঘ ড্রেসটাকে নিয়ে হুটোপুটি করে নিচে নামলো। আম্মু, কাকিয়া, আব্বু সবাইকে দেখানোর জন্য। সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ড্রপ থেকে নিজের 5-7টা শার্ট আর টি শার্ট বের করে নিয়ে এসেছে। মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আর্ট করে দেয়। আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকে হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকলো। ড্রয়িং রুমের হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগও সেদিকে গেল। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে ঠাট্টার স্বরে বললেন, দেখো, আমার মেয়ে কত সুন্দর জামা প্রিন্ট করেছে। আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল। ড্রেস দেখে বোঝাই যাচ্ছে কাঁচা হাতের কাজ। প্রথমবারে কোনো কাজই পারফেক্ট হয় না। তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যায় না। কালার কম্বিনেশন ভালো হওয়াতে দূর থেকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের আশেপাশে আবিরও ড্রেসের দিকে তাকালো। চোখাচোখি হলো আবির মেঘের। অভিমানে মেঘ চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবিরও অন্যদিকে তাকালো। তানভীর আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজার ছলে বলল, শুধু আপনার মেয়ে বলে না, আমার বোন বলে এত সুন্দর প্রিন্ট করতে পেরেছে। আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তানভীরের কথা শুনে সকলেই হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে ভুরুজোড়া নাচালো। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। তানভীর যে আবিরকে শোনানোর জন্য ইচ্ছাকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে, এটা আবিরের বুঝতে বাকি নেই। আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মান অভিমান চলছে, সেটা বুঝতে পেরে তানভীর সন্ধ্যা থেকে আবিরকে জিজ্ঞেস করছে। কিন্তু আবির কিছুই বলছে না। মেঘের বিষয়ে কিছু বললে কথা এড়িয়ে যাচ্ছে।
মোজাম্মেল খান তানভীরের কথার প্রত্যুত্তরে বললেন, আমার মেয়ে এত এত গুণ যে আমার মেয়ে যেই বাড়িতে বউ হয়ে যাবে সেই বাড়িতে রানীর মতো থাকবে, বুঝলে? তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকিয়ে হালকা কাশি দিয়ে ভুরু নাচালো। ইশারাতেই যেন প্রশ্ন ছুড়ে দিল আবিরকে, কি রাখবে তো রানীর মতো? তানভীরের মুখে হাসি থাকলেও আবিরের ভ্রুযোগল কুঁচকানো। আব্বু চাচ্চুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না। আজ মজার ছলে বলছেন, কিন্তু দুদিন পরে যে তার ব্যবস্থা করতে যাবে না এর গ্যারান্টি কি আছে? ভাবতে আবিরের কলিজা কেঁপে উঠল। আর এক মুহূর্তও দাঁড়ালো না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মারিয়া খানকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, খাবার রেডি করো। মেঘ চোখজোড়া ছোট করে সিঁড়ির পানে চেয়ে আছে। অষ্টাদশীর অভিমানী মুখে অভিমানীরা তীব্রভাবে হানা দিচ্ছে। সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখালেও অথচ আবির ভাই নিজ থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করল না। ড্রেসটা দেখে সকলে প্রশংসা করেছে, কিছু একটা কমেন্টস হলেও করেছে, অথচ আবির ভাই কিচ্ছু বললেন না। পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধহয় শক্ত পাথরের তৈরি, যে হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে আবেগ। ড্রেসটা মিমকে দিয়ে দিল। এখনো রং ঠিকমতো শুকায়নি, শুকালে ব্যবহার করতে পারবে। সবার সঙ্গে মেঘও খেতে বসেছে। আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামা কাপড় নিয়ে নিচে এসেছে। ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াহুড়োতে খাবার শেষ করছে। আলী আহমদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন, একবার আবিরের দিকে। ছেলের তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। অবশেষে শুধালেন, এত রাতে কোথায় যাবে? কাজ আছে। কখন আসবে? ৩-৪ দিন পর। অফিস? ঢাকাতেই থাকবো, সমস্যা নেই। অফিসের সময় মতো চলে আসব। ঢাকাতে থাকবে মানে? ঢাকা তোমার কি এমন কাজ আছে যে বাসার বাইরে থাকতে হবে? আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকলেই নির্বাক। আবিরের খাবার শেষ হতে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকলের মধ্যে মেঘ স্তব্ধ হয়ে গেছে। কথাবার্তা নেই, হুট করেই বাসা থেকে বেরিয়ে গেলেন। এসব কাজ ছেলেদের পক্ষেই সম্ভব। বাইরে রাত কাটানো, বড়দের মুখের ওপরে কথা বলা, বেপরোয়া চলাফেরা সব স্বাধীনতা ছেলেদের। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে। ঘরে বউ থাকলে এভাবে রাত বিরাতে বাইরে ঘুরতে পারবে না। আচ্ছা দেখছি। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। আবির এখনো বাসায় ফেরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মিম আদির সঙ্গে খেলাধুলা করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করে বুকের ভেতরে থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটফট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথুরে হৃদয়ের মানবকে। পরপর 2বার কল দিল, অথচ রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো ব্যস্ত আছেন। কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না। মনটা যেন চিৎকার করে বলছে, তাকে লাগবে মানে লাগবেই, এখন এই মুহূর্তে লাগবে। মনের কথা রাখতে 3য়বারের মতো ডায়াল করলো, অথচ নো রেসপন্স। 5 মিনিটের মতো নিশ্চুপ বসে রইল মেঘ। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সেই পাথুরে মানবের কল আসলো। নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলেছে। নিজেই রাগ করে নিজেই বেহায়ের মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভও করছে না। রাগ ক্ষোভে একসময় 2 চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবির ভাইয়ের কোনো খবর নেই। প্রায় 10টার দিকে আবির কল ব্যাক করেছে। একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশ থেকে আবির বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রখর অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গেছে। মেঘ ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ, কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল করেই যাচ্ছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রেয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেখানে তার প্রেয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যে আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিলেন। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন, তুই না আরো 2 দিন পরে আসবি বলেছিলি? জবাবে আবির বলল, ইচ্ছে হলো তাই চলে আসছি। আবির দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতেই মেঘের রুমে ঢুকলো। মেঘ বিছানায় উপুর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের উপরে রাখতেই মেঘ উঠে বসেছে। সিক্ত চোখে এক পলক আবিরকে অপাদমস্তক দেখে চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করল, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করল। কপাল ঠান্ডা। তবে হলোটা কি?
কয়েকবার মেঘকে জিজ্ঞেস করার পর সাড়া না পাওয়ায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো। তবে আবিরের দৃষ্টি সরল না। হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচ্চির প্যাকেট বের করে চেয়ারের ওপরে রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করলো। মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। আমার বেলি ফুল লাগবে না ভাই, আমার জন্য কেউ যদি এক প্যাকেট কাচ্চি বিরিয়ানি আনি দেয় না তাতেই আমি খুশি। এত এত ভালোবাসার এত এত পিরিত দেখে আর সহ্য হচ্ছে না আমার। তোমাদের অবস্থাও কি আমার মতো নাকি? কমেন্ট করে জানাও। ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেংচি কেটে বিড়বিড় করে বলল। আহাল্লাদি ডাকে মেঘের রাগ ভাঙবে না। মেঘ পুনরায় মুখ ঘুরালো। আবির মৃদু হেসে বলল, হৃদয়ে বহিছে প্লাবন, তীব্র ব্যাকুলতা। তুই আমার নিভৃতে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা। মেঘ কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এসব ভাবের কথা আমায় শোনাতে আসবেন না, সবকিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করে হাসল। মন খারাপ, রাগ, অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশ সম ক্লান্তি নিয়ে জ্যাম পেরিয়ে শহর ঘুরে বেলি ফুল নিয়ে আসছি, ঢং করিস না প্লিজ। আমি ঢং করছি না, ঢঙ্গিরা ঢং করবে এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরে তোয়াক্কা না করে আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিচ্ছে। মেঘ কয়েকবার হাত ছড়াতে চেয়েছে, কিন্তু আবিরের অগ্নিদৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল, আপনার কি আমাকে লোভী মনে হয়? কেন? যখন যা ইচ্ছে আচরণ করবেন, যা ইচ্ছে তা বলবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, তারপর কাচ্চি, মালা, চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন? আবির কণ্ঠস্বর ভারী করে বলল, যা ইচ্ছা আচরণ আমি করতে চাই না, তোর কিছু কিছু কর্মকাণ্ড আমায় সেসব আচরণ করতে বাধ্য করে। সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম। অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। বিকেলের পর ফোন হাতে নেওয়ার সময়ই পাইনি। সত্যি বলছি আমি। বিশ্বাস কর। মেঘ বিরক্তির স্বরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবির চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভুরু কুঁচকে পুনরায় প্রশ্ন করল, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটুও করিস না? না। সত্যি? হুম। যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির এবার চলে যেতে নিলে মেঘ মুচকি হেসে বলে, একটু একটু বিশ্বাস করি। এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চায় না। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে মেঘ সেটা ভাবতেও পারেনি। আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার, এজন্যই মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিয়েই বলতো, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভিতর অভিমানের পাহাড় গলতে শুরু করেছিল। নতুন বছরে প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবে সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলোকে সাজিয়েছে। সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার লিখে রেখেছে। সুন্দর একটা চাবি রিং কিনে এনেছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবে কাটে। কুসংস্কার যেন মেঘের ইচ্ছে করছে আবিরের সাথে নতুন বছর শুরু করবে। গিফটগুলো যত্ন সহকারে টেবিলের উপরে রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছুই হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল, তাই রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছে। মেঘ আবিরের মাথার কাছে দাঁড়ানোতেই আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল। থুতনির নিচ থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিজের নাক মুখ চেপে ধরল। একবার আবির ভাই বলেছিল, নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। পুরনো কথাটা মনে পড়তে নাক মুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবে ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘের দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত মায়াময় চেহারার পানে মুগ্ধ আখিতে চেয়ে আছে।
যে মানুষটার উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালায়, যার শানিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে, সেই মানুষটা কি সুন্দর করে ঘুমিয়ে আছেন। অষ্টাদশীর মনের রাজ্যে অনুভূতিরা সব অভিমানরা ভুলে নবরূপে সেই শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের ডিব্বা আপনার উপর ঢেলে দিয়েছিল। বেলকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরের লোম দাঁড়িয়ে পড়েছে। সেই সঙ্গে মেঘও কেঁপে ওঠে। এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দেই আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবির ভাইকে দেখার লোভ সামলে যেতে পারছে না। কে বলবে এই মেয়ে গত ৯ বছর যাবৎ আবিরকে সহ্যই করতে পারে না। আবির বাড়ি ফিরেছে সবেমাত্র ৬ মাস হয়েছে। এতে আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। যে মেয়ের রাগ আর জেদের কাছে খানবাড়ির প্রতিটা সদস্য হার মানত, সেই মেয়ের রাগ অভিমান এখন আবিরের রাগের সামনে তুচ্ছ। ভালোবাসা বোধহয় এমনই হয়, শত রাগের পরও প্রিয় মানুষটার উপস্থিতি হৃদয় প্রশান্ত করে তোলে। দেওয়াল ঘড়ি টিন টিন শব্দে মেঘের ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখল ঘড়িতে ১২টা বাজে। বুক ধুকপুক করতে শুরু করছে। মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জাগছে। বুক ফুলিয়ে অনেকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগোতে বুকের ভেতরটা অস্বাভাবিক কাঁপতে শুরু করেছে। অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অমনি ডান হাতে টান অনুভব করলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আবির মেঘের ডান হাতে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের ওপরে এসে পড়ে। তৎক্ষণাৎ মেঘকে ওপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ে লেপ দিয়ে মেঘের গা ঢেকে দিয়ে মেঘের কাঁধের দুপাশে দুহাত ভর করে মেঘের মুখোমুখি উপুর হয়ে শুয়েছে। আবিরের শরীরে না আছে লেপ, না আছে শীতের ভারী কোনো জ্যাকেট, একটা ট্রাউজার আর ফুল হাতা টি শার্ট পরনে। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে, বন্ধ দুচোখের পাতা। হাত খোপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। দুহাতে বেলি ফুলের মালা, বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। মেঘ নিভু নিভু চোখে তাকাতে আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করল। পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশীর হৃদস্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক গুণ। বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীরে থেকে আসা তীব্র ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। অজানা শিহরণ বইছে শরীরে। আবিরের আখি যুগলে ঘুম লেপ্টে আছে। শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির। কিন্তু অষ্টাদশীর অনাদায়ী কর্মকাণ্ড আবিরের গভীর ঘুম ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুম ঘুম চোখে মেঘকে দেখছে। মেঘ কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে চোখ মেলালো। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। লেপের ভেতরে মেঘের শরীরে ঘামতে শুরু করেছে। বুকের ভেতর প্রবল ঝড় বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো, আমার আমার আবির এক হাতে শরীরের সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতে আঙুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করলো। অমনি মেঘ পাথরে বনে গেল। আবিরের দৃষ্টি, স্পর্শ কোনো কিছুই আজ স্বাভাবিক নয়। অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে তার সাথে? একদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তো তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়েছে। শরীরের কম্পন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের ওপর থেকে আঙুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখল। মেঘের গলা ভার হয়ে আসছে, কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি টরি আবিরের মন গলানো সম্ভব না। আগেই সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা মানিসনি। ধ্বংসের দ্বার প্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভুরু কুঁচকে বলল, ধরেই তো নি, ছাড়বো কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো ছাড়ছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির দুহাতে ভর রেখেই অষ্টাদশীর মুখোমুখি হয়ে এগিয়ে যাচ্ছে। দুজোড়া অষ্টের মাঝে শুধু কয়েক কদম সেন্টিমিটারের ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে ওষ্ঠাদ্বয়। তখনই আবিরের ফোনের রিংটন বেজে উঠল।
রিংটনের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসল। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়াতেই ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখল মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে। ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বিরাতে আবির ভাইকে কল করে, এটা মেঘ সহ্যই করতে পারছে না। গা থেকে লেপ সরিয়েছে। বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে, কিন্তু মেঘ রাগে এক ঝাটকায় আবিরের হাত সরিয়ে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে হয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দিব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে। দরজাটা ঠাস করে লাগিয়ে রুম থেকে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাই পছন্দ করে না। মিমের বলা ঘটনা যদি সত্যিই হয়, তবে মালা আপুর হাতে আশিক নামটা আবির ভাইই লিখেছেন, আর সেই কাজ মেঘের জন্যই করেছেন। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দেওয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখছে বিধায় রাগ করছে, সবসময় তো সে দেখে না। তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়েই চলেছে। মালা আপুর থেকে আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে হয় আর রাগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচন। সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রেই জনপ্রিয়তাকেই প্রাধান্য দেওয়া হয়, তবে তানভীরদের ক্ষেত্রে বিষয়টি একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনের জনপ্রিয়তার প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববোধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ, এইসব ক্ষেত্রে সভাপতির থেকে তানভীর এগিয়ে আছে। তাছাড়া এমপির পছন্দের প্রার্থীও তানভীর। তানভীর আর আবির দুজনকেই বলেছিল এমপির কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিয়ে দেবে, কিন্তু দুই ভাইয়ের কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দুই ভাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমন তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক একমাত্র ছেলে বলে কথা, ওপরে যতই রাগ দেখাক না কেন, ছেলে যেই কাজ করছে সেটাতে যেন সফল হতে পারে সেই দোয়াই করছেন তিনি। 2-3 বার আবিরকে কল দিয়ে খবরও নিয়েছেন। সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন। সন্ধ্যার পর পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পিছন পিছন তানভীরও প্রবেশ করলো। সোফায় 3 ভাই আদি বসে আছে। মেঘ আর মিম ডাইনিংয়ে বসে গল্প করছিল। আবির ঢুকতেই ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজোটে বললেন, আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম দুজনেই ছুটে এসে তানভীরকে প্রশ্ন করে, জিতছো? তানভীর হেসে উপর নিচ মাথা নাড়ে। কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ বনু। আজ থেকে তোর নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগ সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে প্রশ্ন করল, আর আমি? তোকেও কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলে, ট্রিট দিবা না? অবশ্যই দিব। আম্মু, বড় আম্মু, কাকিয়া তানভীরকে অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয়ে আছে, কখন জানি আব্বু বা বড় আব্বু লেকচার দেয়া শুরু করেন। আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আঁতকে ওঠে। আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে? ভাবা যায়? তানভীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আবির, মেঘ, মিম আদি সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সেই সঙ্গে বড় আব্বু আর আব্বুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছে। তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলতে হবে, অথচ আব্বু, বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়ে তানভীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক, কমেন্ট, বন্যা কংগ্রাচুলেশন লিখে কমেন্ট করেছে। পরক্ষণেই মনে হলো তানভীর ভাইকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি না কি মনে করে, এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কংগ্রাচুলেশন। তানভীর ঠাট্টার স্বরে বলল, বাহ, তুমি আমায় অভিনন্দন জানাবে?
তা তো কল্পনাও করতে পারছি না। না মানে মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হইছে। থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শুনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটখাটো একটা ট্রিট দিতাম। শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুনো মেয়ে, ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না। এটা যার যার ইচ্ছে থেকে আসে। বিকেলে কল দিব, রেডি থাকো। শুনেন। বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবা? ট্রিট দিলে মেঘ আর আমাকে একসঙ্গে দিতে হবে। আমি একা যাব না। ঠিক আছে। তোমাদের ক্লাস শেষ হওয়ার আগে আমি ভার্সিটির সামনে থাকব। আচ্ছা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে বন্যা মেঘকে কল দিয়ে সবকিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুজনে আজ সকাল সকাল বেরিয়েছে। তানভীরের জন্য গিফট কিনবে, সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে আসছে। দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে গেছে। মিনহাজ আর তামিম দুজনে বাইরে দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে সেই প্রথম দিন থেকে পছন্দ হলেও তামিম বন্যার ওপর ওই একইভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়ে। মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে সেই সাথে বন্যা আর তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে এইসব ভেবে মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাজ তামিমকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে বন্যার এখন পর্যন্ত কারো প্রতি কিছুই শোনেনি, তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করছে যেন বন্যাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বন্যাকে ডাকলো। দুইজনেই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ্যাঁ। বল। দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব। তুই মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস, তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হা হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে করবে। ভার্সিটিতে এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতে বলতে শুরু করলো, তোর মনে অনুভূতি জেগেছে, তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না, আর সমবয়সী কোনো ছেলের সাথে তো নয়ই। তোকে বন্ধু ভেবেছি, সবসময় তাই ভাববো। এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে থেকে সেও বন্যার পিছু নিল। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতেও মাশাল্লাহ, দুইজনকে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয় ভাবার জন্য সময় নেবে, কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতে তানভীরকে দেখল। আসছে, গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ছুটছিলি কেন? এমনি। বন্যার চোখে মুখে কিঞ্চিত রাগ। তানভীর দুজনকে এক পলক দেখে পুনরায় প্রশ্ন করল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? না না, সমস্যা নেই। বল কি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছিল। তো শোনো, আমি মনে করলাম তোমাদের জন্য যদি হৃদমায়ার প্রেম গাথা এবং চিত্তচিরে ১৪ মাস উপন্যাসটা ছাড়ি, তাহলে তোমরা হয়তো খুশি হবা। কিন্তু এখন দেখছি তোমরা কমেন্ট করছো অনেক কিছু, যে আপু এগুলা ছাড়ছেন আগে, ওই ২টা উপন্যাস কেন শেষ করলেন না, হ্যান ত্যান। আরে পাগল ছেলে মেয়ে, আমি তো বলছি যে আমি ওই ২টা উপন্যাস শেষ করব, ওই ২টা উপন্যাসও দিব, পাশাপাশি এই ২টা উপন্যাসও দিব। কিন্তু আমি দেখলাম তোমরা অনেকে রাগ-বাগ করছো। আচ্ছা, তোমরা যদি বলো যে এই উপন্যাস ২ টা ছাড়তে হবে না, তাহলে আমি ছাড়ব না, ঠিক আছে। ওই প্রতিদিন যেমন ২ টা করে ভিডিও ছাড়ি, রাত ৮ টায় অবরুদ্ধ নিশীথ এবং সকাল ৮ টায় আমৃত্যু ভালোবাসি তোকে। তোমরা যদি বলো এরকম আকারে ভিডিও ছাড়ব। কিন্তু তোমরা যদি চাও যে পাশাপাশি ওই হৃদমায়ের প্রেমগাথা এবং চিত্তচিরে চৈত্র মাস উপন্যাসটা ছাড়ি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের মতামতের উপর ভিত্তি করেই তো আমি চলি। আমি আমার সিদ্ধান্ত নেই।
তোমরা যাই বলবে তাই হবে ইনশাল্লাহ। যাই হোক, তুমি তোমার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাও। আর আমি তোমাদের সাথে আছি, তোমার অপছন্দের পাঠিকা অরোরা ইসলাম। আর ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।